গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 38 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু আমরা ম্যাথের উপর থেকে 37টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে আমাদের তরফ থেকে, কেউ কিন্তু এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই ক্লাসের শেষে নিজেরা বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং প্রিভিয়াস ক্লাসগুলোকেও কিন্তু অবশ্যই অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, আজকের ক্লাসে একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এবং প্রাপ্ত যে ভাগফল, তো কি করছে, একটা সংখ্যাকে, কোনো একটা সংখ্যা আমি জানি না, সে সংখ্যাটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকছে, অবশিষ্ট থাকছে 1। এবার এখানে সামথিং কিছু একটা, এই জায়গাতে কি হচ্ছে, ভাগফল হচ্ছে। সেই ভাগফলকে, সেই ভাগফল ধরে নাও, ভাগফলটা স্টার ধরে নিচ্ছি। তো এই ভাগফলকে আমি যদি আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট থাকছে কত, অবশিষ্ট থাকছে 3। তাহলে আমি যদি বলি এই 5 দিয়ে যদি আমি স্টারকে ভাগ করে অবশিষ্ট যদি 3 থাকে, তাহলে মিনিমাম যে নাম্বারটা হবে সেই সংখ্যাটা কত হবে। তো এখান থেকে সংখ্যাটা বার করে নাও। তো সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে, এখানে আমি ভাগফলকে 1 ধরে নিই মিনিমাম নাম্বার হিসাবে। তো 5 ইন্টু 1 প্লাস ভাগশেষ হয়ে যাবে স্টারের মান কত, 8। তাহলে এখানে স্টারের ভ্যালু কত পেয়ে গেলাম, স্টারের ভ্যালু পেয়ে গেলাম 8। তো 8 আমি এখানে বসালাম। তাহলে এখানে যদি 8 বসাই, তাহলে অ্যাকচুয়াল সংখ্যা কত সেই সংখ্যাটা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে দেখো, এখান থেকে সংখ্যা কত, 13 ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ থাকছে 1। যোগ করো 8 13, সরি এখান থেকে ক্যালকুলেশন করো, 8 13 কত, এখান থেকে 8 13 হলো 104, আর এখানে 1 যোগ করলে কত হচ্ছে, 105। এবার কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে দেখো কি বলছে, কোশ্চেন বলছে দেখো যে তবে যে সংখ্যাটি, মানে যে সংখ্যাটি বলতে এই যে 105 যে সংখ্যাটি পেয়েছি, এই সংখ্যাটিকে যদি আমি 65 দিয়ে ভাগ করি, তাহলে কত অবশিষ্ট থাকবে। তাহলে এখানে 105কে যদি আমরা 65 দিয়ে ভাগ করি, তো 65 দিয়ে ভাগ করলে এখানে 65 1কে কত, 65 অবশিষ্ট থাকছে দেখো 0। 10 থেকে 6 বাদ দিলে 4, অর্থাৎ রিমাইন্ডার, রিমাইন্ডার কত পেলাম, রিমাইন্ডার পেয়ে গেলাম 40। তো অ্যান্সার হয়ে যাবে 40, যেটা আছে অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, 2 এর 3, 4 এর 9 এবং 5 এর 6 এদের লসাগু, অর্থাৎ ভগ্নাংশের লসাগু। মনে রাখবে, ভগ্নাংশের লসাগু যদি বার করতে বলে, তাহলে এলসিএম কি হবে, এলসিএম হবে লবের, লবের লসাগু, মনে রাখবে সব সময় লবের লসাগু, এবং হরের কি হবে, গসাগু, অর্থাৎ HCF। সবসময় মনে রাখবে এলসিএম হলে লবের এলসিএম, আর হরের কি হবে, অপোজিটটা হবে। আর যদি গসাগু বলতো, তাহলে লবের হবে গসাগু এবং হরের হবে লসাগু, সবসময় কিন্তু অপোজিট হবে। তাহলে লব কোন কোন সংখ্যা আছে, লব আছে 2 4 এবং 5। তাহলে 2 4 আর 5 এদের লসাগু বার করো। তাহলে এখান থেকে 2 2 দুগুণ 4, সরি এখানে 1 2 দুগুণ 4, এবং এখানে থাকছে 5, অর্থাৎ লবের লসাগু কত পেলে, 2 ইন্টু 2 ইন্টু 5 মানে কত, 20। আর লবের লসাগুর জায়গায় তাহলে 20 বসাও। আর এখান থেকে হরের গসাগু, হরের গসাগু কত পাচ্ছ, 3 9 আর 6 আছে হরে। 3 দিয়ে দেখো গসাগু যাচ্ছে, 3 1 3, 3 3 9, 3 2 6, আর যাচ্ছে না, অর্থাৎ HCF কত, HCF হলো 3। তাহলে এখানে হরের HCF কত পেলে, 3। তাহলে 20/3 কিন্তু
অ্যান্সার হয়ে যাবে এই ভগ্নাংশের লসাগু, যেটা আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো, যদি 1120 বাই রুট পি ইকুয়াল টু 80 হয়, পি এর মান কত? তো ইজি কোশ্চেন, এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 1120 বাই কি আছে রুট পি ইকুয়াল টু কত আছে 80। তো 0 0 কেটে গেল, 8 দিয়ে কাটলে 8 একে 8, 4 8টা 32, অর্থাৎ কোনাকুনি গুণ করলে রুট পি সমান কি হবে, রুট পি সমান হবে 14। তাহলে যদি দুই দিকে সমানের দুই দিকে যদি আমি স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি কত পি, আর 14 স্কোয়ার মানে কত 196, যেটা আছে অপশন নাম্বার সি তে। এবার তোমাদের যদি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ না থাকে, তাহলে ডাইরেক্টলি 14 স্কোয়ার 196 হবে, এটা কিন্তু লিখতে পারবে না। তাই বারবার বলি 1 থেকে 14 পর্যন্ত স্কোয়ার নাম্বার, মানে আজকে 38টা ক্লাস চলছে, এর আগে 37টা ক্লাস, মিলিয়ে এই টোটাল 38টা ক্লাসে মানে 38 বার বলেছি যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করবে, 1 থেকে 15 পর্যন্ত কিউব, 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করবে। একদিনে হবে না, 10 দিন 15 দিন টাইম লাগবে, ধীরে ধীরে কিন্তু জিনিসটা মুখস্থ হয়ে যাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এই জিনিসগুলো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা সরল বলতে পারো বা এখানে মান নির্ণয় করতে বলেছে, ইজি কোশ্চেন। তো এখান থেকে দেখো, এখানে আমি আর পরের লাইন থেকে লিখছি 9 প্লাস 2 রুট 16, 2 রুট 16। আচ্ছা, এখানে 2 রুট 16 না লিখে আমি রুট 16টাকে ভেঙে নিচ্ছি, রুট 16 সমান কত? রুট 16 সমান আমি বলতে পারি 4, কারণ 4 এর স্কোয়ার 16। তো এখানে আমি রুট 16 তুলে দিয়ে এখানে আমি লিখছি ইন্টু 4, প্লাস দেখো এখানে আছে কি 512 এর ঘনমূল। আচ্ছা, 512 এর কি আছে ঘনমূল, তাহলে 512 এর ঘনমূল করলে কি হবে 8, মানে 8 এর কিউব 512। তো এখানে লেখো 8, তাহলে এখান থেকে পাচ্ছ দেখো কত 9 প্লাস 4 দুগুণ 8 প্লাস 8, তো 8 8 16 আর 9 যোগ করলে কত হচ্ছে 25, রুট 25 মানে অ্যান্সার হবে 5, যেটা আছে অপশন বি তে, অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 25টি সংখ্যার গড় বলে দিয়েছে কত 20, তাহলে 25টি সংখ্যার সমষ্টি কি হবে? 25টি সংখ্যার সমষ্টি, 25টি সংখ্যার সমষ্টি কি হবে 25 ইন্টু 20, 25 ইন্টু 20 মানে কত 25 দুগুণ 50 মানে 500। বলছে দেখো পরের লাইনে প্রথম 12টি সংখ্যার গড় 15, তাহলে এখানে লেখো প্রথম 12টি সংখ্যার গড় বলেছে 15, তাহলে প্রথম 12টি সংখ্যার সমষ্টি 12 ইন্টু 15, তো 15 12 কত 180, 180। তারপরের লাইনে বলেছে যে শেষের শেষ 12টি সংখ্যার গড়, তো এখান থেকে বার করে নাও সমষ্টি কত 12 ইন্টু 18, 12 ইন্টু কত 18, 12 10কে 120 আর 8 12 কত 8 12 96, যোগ করলে হবে এখানে 6 216, 9 আর 2 11, হ্যাঁ 216। তাহলে এখান থেকে প্রথম 12টা শেষ 12টা, অর্থাৎ টোটাল কটা, টোটাল কিন্তু 24টি সংখ্যা, 24টি সংখ্যা। তো 24টা সংখ্যার সমষ্টি দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এই দুটোকে যোগ করলে, তো এই দুটোকে যোগ করো কত হচ্ছে 6, 8 আর 1 9, 2 আর 1 3, 396 হচ্ছে প্রথম 24টা সংখ্যার কি, প্রথম 24টা সংখ্যার যোগফল। তাহলে 13 নম্বর যে সংখ্যাটা, 13তম যে সংখ্যাটা, 13তম সংখ্যাটি কত হবে, তাহলে টোটাল সংখ্যার সমষ্টি 500, প্রথম 12টা এবং শেষ 12টা সংখ্যার সমষ্টি 396, বিয়োগ করে দিলে পেয়ে যাবে কি 13তম সংখ্যাটার ভ্যালু কত। তো 13তম সংখ্যার ভ্যালু পেয়ে যাচ্ছ এখানে 104, 104, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লাসিক স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম,
প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে প্রত্যেক দিন। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এখানে আরও আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কেউ এই ক্লাসগুলোকে মানে এই চ্যানেলে যে ক্লাস হচ্ছে কোনো ক্লাস তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। তোমরা লাইভ ক্লাস যদি দেখতে না পারো, দেখা যদি অসম্ভব হয়, তাহলে রেকর্ডেড হিসেবে ক্লাস থেকে যাচ্ছে, তো সেটা তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে, কিন্তু অনলাইনে দেখবে, কেউ ডাউনলোড করবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে রুটিন প্রোভাইড করা হয় যে কোন দিন কোন ক্লাস হবে, বা ক্লাসের লিঙ্কগুলো ঠিক নির্দিষ্ট টাইমের আগে 5 মিনিট বা 2 মিনিট আগে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশন হোক বা কোনো অ্যাডমিট কার্ড, রেজাল্ট, অ্যান্সার কি প্রকাশিত হোক, সব কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, যে নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে একদম নিচে, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করেই কিন্তু আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, কেউ এই নাম্বারে ভিডিও কল করবে না। শুধুমাত্র মেসেজ করেই ইনফর্ম করলেই আমরা তোমাদেরকে মানে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেব, এবং সেখান থেকে তোমাদেরকে কিন্তু প্রপার গাইডেন্সও প্রোভাইড করা হয়ে থাকবে। তো এখানে আরও আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য, যদিও এখানে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ম্যাথের ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে আমাদের দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে, এছাড়া বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদেরই একটা নতুন চ্যানেল। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, চ্যানেলের লোগোটা দেখে নাও। তো এই চ্যানেলের লিঙ্ক, যেহেতু চ্যানেলটা নতুন, এই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, তাই বলবো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নেবে। এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, এই চ্যানেলটাকে, যে চ্যানেলে এখন ক্লাস দেখছো, এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে। এখানে দেখো 6 নম্বর কোশ্চেন, এর মতো ইজি কোশ্চেন হয় না, এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমি ডাইরেক্ট এখানে গুণ করেই দেখাচ্ছি। 3x+5 এর সাথে 3 গুণ ইকুয়াল টু, মানে কোনাকুনি গুণ করে 5x-2 এর সাথে কত 2 গুণ, তো মুখোমুখি গুণ করে নাও। এখান থেকে 9x, 3×5 = 15, এখানে 5 দুগুণ কত 10x মাইনাস 2 দুগুণ 4। এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে এখানে 10x থেকে 9x বিয়োগ করলে x, আর এখানে 15 আর 4 যোগ করলে কত হচ্ছে 19। অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 40% ফুটবল খেলে এবং 50% ক্রিকেট খেলে। যদি 18% শিক্ষার্থী, যদি এখানে কি বলেছে 18% শিক্ষার্থী কোনো খেলাই যদি না খেলে, তবে কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলাই খেলে? আচ্ছা, একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে। তো ফার্স্টে এটাকে ধরে নাও এরা ফুটবল খেলে, এখানে লিখছি ফুটবল। ফুটবল ফুটবল কত পার্সেন্ট লোক খেলে? ফুটবল খেলে বলে দিয়েছে 40% লোক ফুটবল খেলে। এটা ক্রিকেট ধরে নাও, ক্রিকেট ক্রিকেট খেলে কত পার্সেন্ট বলে দিয়েছে? ক্রিকেট খেলে বলে দিয়েছে 50%, 50% লোক কি খেলে? ক্রিকেট খেলে। আর মিডিলে এটা কি? এটা হলো বোথ, অর্থাৎ উভয়। এটা কত পার্সেন্ট লোক খেলে সেটাই কিন্তু আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে বলে দিয়েছে পরের লাইনে 18% শিক্ষার্থী কোনো খেলাই খেলে না। তাহলে 18% শিক্ষার্থী যদি কোনো খেলাই না খেলে, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কোনো না কোনো একটা খেলা বা উভয় খেলা, কোনো না কোনো, কোনো না কোনো একটা খেলা
কোনো না কোনো একটি খেলা অথবা উভয় খেলায় পার্টিসিপেট করে, উভয় খেলায় অংশগ্রহণ করে কত শতাংশ? তো টোটাল স্টুডেন্ট যদি 100% হয়, তার মধ্যে 18% যদি কোনো খেলাই না খেলে, তাহলে বাকি যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি পার্সেন্টেজটা এরা কোনো না কোনো একটা খেলায় বা উভয় খেলায় এরা পার্টিসিপেট করেছে। তাহলে কতজন উভয় খেলায় পার্টিসিপেট করেছে? 82% স্টুডেন্ট কিন্তু উভয় খেলায় পার্টিসিপেট করেছে। সরি, কোনো না কোনো একটা খেলা অথবা উভয় খেলায় পার্টিসিপেট করেছে। এবার এখান থেকে তোমরা পেয়ে যাবে যে উভয় খেলায় কতজন, মানে বোথের নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে যে উভয় খেলায় কতজন পার্টিসিপেট করেছে, উভয় খেলায় অংশ নেয়, উভয় খেলায় অংশ নেয় কতজন। কিভাবে পাবে? টোটাল ফুটবলে কতজন খেলছিল? ফুটবল বলে দিয়েছে 40%। ক্রিকেট কতজন খেলছিল বলে দিয়েছে 50%। যোগ করে দাও এই দুটোর থেকে, এই যে 82% পেলে 82%টাকে বিয়োগ করে দাও, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 90% মাইনাস 82% ইকুয়াল টু 8%। তো 8% লোক কিন্তু উভয় খেলাই খেলেছে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে জানতে চাইছে যে কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলাই খেলে, মানে ফুটবলও খেলে এবং ক্রিকেট খেলে। তো অ্যান্সার হয়ে যাবে 8% স্টুডেন্ট কিন্তু উভয় খেলাই অংশগ্রহণ করেছে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একজন ঘড়ি বিক্রেতা কি করছে? একজন ঘড়ি বিক্রেতা 450 টাকায় একটা ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্যে, মানে মার্ক প্রাইস, তার যে এমপি আছে মার্ক প্রাইস, সেই মার্ক প্রাইসটা এমনভাবে সে রাখে যাতে করে 10% ছাড় দেওয়ার পরেও যেন তার 20% লাভ হয়। তাহলে 450 টাকায় তার কেনা পড়েছে, কিনে সেটা সে যখন বিক্রি করছে, তাহলে 450 টাকা তার কি হয়ে যাবে? কস্ট প্রাইস হয়ে যাবে। কস্ট প্রাইস কত? 450 টাকা সেই দোকানদারের। মানে আমি মনে করো দোকানদার যদি হই, তাহলে আমি মার্কেট থেকে কোথাও না কোথাও থেকে সেই জিনিসটা কিনে এনেছি। এবার আমি যদি এটাকে অন্য কোনো কাস্টমারের কাছে বিক্রি করি, তাহলে আমি যে টাকায় কিনেছিলাম সেটা আমার কস্ট প্রাইস, কেনা মূল্য হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস 450 টাকা। এবার আমি তার উপরে যদি 20% লাভ করতে চাই, তাহলে প্রফিট কত করতে চাচ্ছি? 20%। তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? আমার সেলিং প্রাইস হবে কস্ট প্রাইসের সাথে 20% এখানে বেশি করে যোগ করো, মানে 120/100 গুণ করলে পেয়ে যাবে যে আমার কস্ট প্রাইস কত। এখানে 0 0 কেটে যাচ্ছে, তো এখানে 0 0 এইটুকুই কাটো, কারণ এখানে গুণ করার দরকার নেই, পরবর্তীতে কাজে লাগবে। কারণ দেখো নেক্সট লাইনে বলেছে যে তার চিহ্নিত মূল্য এমন ভাবে রাখতে হবে যাতে, মানে আমি সেই দ্রব্যটা যেটা আমি বিক্রি করছি 450 টাকায় কিনে 20% লাভে, সেটার ওপরে মার্ক প্রাইসটাকে এমন ভাবে সেট করব যেন সেই কাস্টমারের সামনে আমি যদি 10% ছাড় দিই, তো 10% ছাড় দেওয়া মানে কি? 100 টাকায় 10% ছাড় দেওয়া মানে 90% দামে বিক্রি করছি, মানে মার্ক প্রাইসের 90% দামে আমি যদি বিক্রি করি, তাহলে সেই বিক্রয় মূল্যটা আর এই বিক্রয় মূল্যটা সেম হবে। তো এখান থেকে আমি সেম করে দেব। এবার এখান থেকে কাটাকুটি করো, 0 0 কাটলো, 9 দিয়ে কাটলে 5 9 45। তাহলে এখানে দেখো মার্ক প্রাইস পেয়ে যাচ্ছ 5 12 60, আর এখানে 10 গুণে যাচ্ছে 600 টাকা। আমার কিন্তু সেটাকে ধার্য মূল্য করে রাখতে হবে, অর্থাৎ মার্ক প্রাইস করে রাখতে হবে। তো অপশন ডি তে আছে 600 টাকা, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি দ্রব্যের ওপর 15% ছাড় এবং আরেকটি দ্রব্যের ওপর 20% ছাড় দিলে ছাড়ের সমান হলে, মানে প্রথম বস্তুটার দাম কিছু একটা টাকা, আমি ধরে নিচ্ছি এমপি 1 টাকা, সেকেন্ড বস্তুটার দাম এমপি 2, মানে মার্ক প্রাইস 1 মার্ক প্রাইস 2।
তাহলে মার্ক প্রাইস 1 এর উপর 15% ছাড় দিলে যে টাকাটা হচ্ছে, মার্ক প্রাইস 2 এর উপর 20% ছাড় দিলে সেই সেম টাকাটা হবে। অর্থাৎ এখান থেকে তোমরা মার্ক প্রাইস 1 এবং মার্ক প্রাইস 2 এর রেশিও পেয়ে যাবে। 15% ছাড় দেওয়া মানে 15/100, আর মার্ক প্রাইস 2 এর উপরে 20% ছাড় দেওয়া মানে 20/100। এই ছাড়ের ভ্যালু কিন্তু সমান হচ্ছে। তাহলে এখান থেকে বার করতে বলেছে কি দ্রব্য দুটোর ধার্য মূল্য যথাক্রমে কত হবে। তো এখান থেকে ফার্স্ট আগে রেশিও বার করে নাও। এখান থেকে 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ MP1 বাই MP2 সমান কত হবে 4/3, অর্থাৎ মার্ক প্রাইস 1 ইস টু মার্ক প্রাইস 2 4:3। এবার এখানে তোমরা কি করবে, অপশন টেস্ট করবে। অপশন টেস্ট, অপশন টেস্ট এখানে দেখো যে দুটো ধার্য মূল্য যথাক্রমে বলে দিয়েছে 85 এবং 60। তো এখানে 85 এবং 60 এই দুটোকে রেশিওতে কনভার্ট করো, এর মধ্যে কাটাকুটি করে দেখো যে 4:3 আসছে কিনা। তো এখানে 5 দিয়ে কাটলে 5 17 85, 5 12 60, অপশন এ হবে না, কেটে দিলে। অপশন বি তে চলে আসো, 60 ইস টু কত, 60 ইস টু 40, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3:2 আসছে, 4:3 আসছে না, কেটে গেল। থার্ড অপশনে চলে আসো, 40:20 কাটলে এখানে আসবে 2:1, তো থার্ড অপশনও কেটে গেল। ফোর্থ অপশন দেখো, 80 কত 60, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, অর্থাৎ এখান থেকেই পাচ্ছ 4:3 রেশিও, যেটা মার্ক প্রাইস 1 এবং মার্ক প্রাইস 2 এর রেশিও, অর্থাৎ অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এবার চলে আসো নেক্সট কোশ্চেনে। কিছু মূলধন 5 বছরের সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত। তো এখানে বলেছে যে কিছু মূলধন 5 বছরে সরল সুদের 5 বছরের সরল সুদ মূলধনের 2/5 হলে, তাহলে সরল সুদ কি হবে, মূলধনের 2/5। সরল সুদ ধরে নি আমি মূলধন, আচ্ছা মূলধনও ধরতে হবে না, এখানে কি বলেছে 2/5। তো 5 অংশটাকে মানে হরে যেটা আছে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মূলধন, এবং সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 2 টাকা। তাহলে এখান থেকে আমার বার করতে হবে বার্ষিক সুদের হার। তো একটাই সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100, প্রত্যেকটা ক্লাসেই পড়ানো হয়। তাহলে সুদ কত 2 টাকা, আসল কত 5 টাকা, টাইম পিরিয়ড কত 5 বছর, সুদের হার বার করতে হবে আর এর ভ্যালু, এবং বাই কত 100। 5 দিয়ে কাটো, 5 20 সরি 5 20 5 দিয়ে কাটলে 4 5 20, গুণ করলে 4 দুগুণ 8%। তো অ্যান্সার হয়ে যাবে সুদের হার 8%, অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়। প্রথম বছরে সুদের হার বলেছে 4%, দ্বিতীয় বছরে বলেছে 3% হলে মোট সুদের পরিমাণ কত। দুটো ভাবে দেখাবো কোশ্চেনটা, আর যারা সূত্র ধরে করতে যাচ্ছ তো সূত্র ধরে করলে কিন্তু কোশ্চেনটা অনেক লেন্দি হবে। তো এখানে ভালোভাবে দেখে নাও, এখানে 2000 টাকা 2 বছরে বলেছে, তো চক্রবৃদ্ধি সুদ, তাহলে ফার্স্ট যে মেথডটা দেখাচ্ছি, 2000 টাকা 2000 টাকা প্রথম বছরে কত হচ্ছে, প্রথম বছরে 4% সুদের হার, তাহলে প্রথম বছরের পরে সুদ আসলে কত হবে 104%, তো 104/100। দ্বিতীয় বছরে এই যে আসলটা মানে এই যে এখানে ইন্টারেস্ট হলো মানে প্রথম বছরের শেষে এবং মূলধন, তো এটাই আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই আবার প্রিন্সিপাল হয়ে যায়, এটা আবার আসল হয়ে যায়। তো দ্বিতীয় বছরে এই যে প্রিন্সিপালটা হলো অ্যামাউন্টটা, এটার উপরে আবার 3% সুদ লাগছে, অর্থাৎ 103%, 103/100। তাহলে এখান থেকে পেয়ে যাবে কি, এখান থেকে পেয়ে যাবে তোমরা কাটাকুটি করো, এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য একটা শূন্য
একটা শূন্য কেটে গেল, এখান থেকে গুণ করলে তোমরা পেয়ে যাবে 21424। আমি ডাইরেক্ট গুণ করে বলছি, বাই কত 10। তো 10 উঠে যাওয়ার মানে কি, উপরে দশমিক বসে যাবে, 2142.4। তো এটা কি হবে, 2 বছর পরে সুদ এবং আসল মিলিয়ে, অর্থাৎ 2 বছরে সুদ কত, তো 2142.4 অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল 2000 টাকা বিয়োগ করে দাও, সুদ পেয়ে যাবে 142 টাকা 40 পয়সা হলো সুদ। এবার এখান থেকে দেখো এই সেম কোশ্চেনটা আরেকটা প্রসেসে তোমরা এখান থেকে বার করতে পারবে। আরেকটা প্রসেস কি, পরপর কনজিকিউটিভ বছর, তো প্রথম বছরে 4% সুদ, দ্বিতীয় বছরে 3% সুদ, সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করছি যে টোটাল কত পার্সেন্ট সুদ, প্লাস 4 × 3 বাই এখান থেকে বাই 100। এটা আমরা পড়ে এসেছি কি সাকসেসিভ মেথড। তো 4 আর 3 7, এখানে 3 4 12, মানে কত আসবে 0.12, অর্থাৎ আসছে 7.12%। এবার আমরা 2000 টাকার যদি 7.12% বার করি, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু সুদ কত। তাহলে এখানে পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গিয়ে নিচে চলে আসলো এখানে 100, এখানে ডবল শূন্য, 3টে শূন্য কেটে গেল, এখানে কেটে গেল। তো এখান থেকে দেখো 2 2 4, 2 1 2, 7 2 কত 14, নিচে আছে কত 10, অর্থাৎ 142 টাকা 40 পয়সা, 142.40 টাকা। তাহলে দুটো প্রসেস দেখালাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে বা যেটা তোমাদের বেস্ট লাগবে সেই প্রসেস তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, 15 জন পুরুষ একটি কাজের 1/3 অংশ কাজ করে 7 দিনে। আচ্ছা, সম্পূর্ণ কাজটি 5 দিনে শেষ করতে কতজন পুরুষ লাগবে? তোমাদেরকে বারবার পড়িয়েছি M1 D1 W1 সরি M1 D1 T1 বাই W1, M2 D2 T2 বাই W2। এই রিলেটেড যাই কোশ্চেন দিক না কেন, এই সূত্রে বসাবে, অ্যান্সার সহজে পেয়ে যাবে। M1 সমান 15 জন, 15 লেখো। তারপর কত দিন, 7 দিন। এখানে টাইম দেওয়া নেই, মানে ঘন্টা দেওয়া নেই, দেওয়া আছে ওয়ার্ক কত, 1/3 অংশ, লেখো 1/3 বাই ইকুয়াল টু, তারপরের লাইনে বলেছে দেখো কত দিন, 5 দিন, মানে D2 এর ভ্যালু বলা আছে, কতজন পুরুষ লাগবে, মানে M2 এর ভ্যালু বার করতে বলেছে, আর বলেছে সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজ মানে কি, এক অংশ কাজ। তাহলে এখানে ওয়ার্কের জায়গায় ওয়ার্ক 2 এর জায়গায় লিখে দাও এক অংশ। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসবে সহজে। এখানে 5 আর 15 কাটলে কত হচ্ছে 3। তাহলে এখানে M2 সমান কি হচ্ছে 7 × 3, আবার নিচে যে 3টা আছে 1/3, সেই 3টা উপরে চলে আসবে। তাহলে 3 3 9, 7 9 কত 63। তাহলে কতজন পুরুষ লাগবে সম্পূর্ণ কাজ 5 দিনে শেষ করতে, কতজন পুরুষ লাগবে, 63 জন পুরুষ কিন্তু লাগবে। এবার যদি বলতো আরো কতজন লাগবে, তখন এই 63 জন পুরুষ থেকে 15 জন বিয়োগ করে যে এক্সট্রাটা হতো, সেই এক্সট্রাটা আমরা সেখানে লিখতাম। তাহলে কোশ্চেন কি জানতে চাইছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলের একসঙ্গে কত সময় লাগছে? এ ও বি নলের একসঙ্গে সময় লাগছে 36 মিনিট, 36 মিনিট। যদি 30 মিনিট পরে বি নলটা বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়। তবে বি নলটি একা কতক্ষণে ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে বলেছে দেখো এ নল এবং বি নল কত সময় ভর্তি করবে, 36 ঘন্টায়। 36 ঘন্টায় কিন্তু আর যদি খোলা থাকে ট্যাঙ্কটাকে ভর্তি করে, সরি 36 মিনিট, 36 মিনিটে ট্যাঙ্কটাকে কিন্তু ভর্তি করে। তাহলে কি বলা আছে, এ এবং বি নল 36 মিনিটে
মিনিটে ফিল করে, মিনিটে ট্যাঙ্ক কে ফিল করে কত অংশ ধরে নেব? পুরো ট্যাঙ্কটা ফিল করছে মানে পুরোটাই আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কটা এক অংশ ফিল করছে। এবার দেখো বলেছে এখানে পরের লাইনে যদি 30 মিনিট পরে বি নলটা বন্ধ করে দেওয়া হয়, তার মানে কি 30 মিনিট ধরে এ আর বি নল ওপেন ছিল। তাহলে আমি যদি বার করে নিই যে 30 মিনিটে কত অংশ ভর্তি হয়েছে সেটা যদি বার করে নিই, তাহলে এখান থেকে দেখো 1 মিনিটে ফিল করে কত অংশ? 1/36 অংশ। তাহলে 30 মিনিটে ফিল করবে কত অংশ? 30 মিনিটে ফিল করবে 30/36 অংশ। কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 6 ছক 36, 6 দিয়ে কাটলে 5 ছক 30, অর্থাৎ 5/6 অংশ কি করছে? 5/6 অংশ ফিল করছে। তাহলে বাকি থাকছে কত অংশ? দেখো বাকি বাকি থাকছে মানে 30 মিনিট চলার পর বাকি থাকছে কত অংশ? টোটাল এক অংশ থেকে 5/6 অংশ বিয়োগ করে দাও, কারণ 5/6 অংশ 30 মিনিটে এ আর বি ফিল করে দিয়েছে। বাকি থাকছে, এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 1/6 অংশ এখনো কিন্তু ফিল করা বাকি আছে। এবং সেই টাইমে কি করেছে? বি নলটাকে স্টপ করে দিয়েছে, বি নলটাকে বন্ধ করে দিয়েছে। তার মানে এই 1/6 অংশটা কে ফিল করবে? 1/6 অংশটা ফিল করবে কিন্তু এ। তাহলে এখানে লেখো যে এই 1/6 অংশ, এই 1/6 অংশ এ একা ফিল করে কত সময়ে? দেখো এখানে বলেছে যে বি নলটা বন্ধ করে দেওয়ায় তবে চৌবাচ্চাটা ফিল হতে 40 মিনিটে সময় লেগেছে। তার মানে কি 30 মিনিট এ আর বি চলেছিল, তারপর বি কে বন্ধ করে দিয়েছে, তাহলে টোটাল চলেছে 40 মিনিট। তার থেকে 30 মিনিট বিয়োগ করে দাও, তাহলে যে 1/6 অংশটা ভর্তি করার দরকার ছিল সেটা এ একা ভর্তি করেছে কত মিনিটে? 10 মিনিটে ভর্তি করেছে। তো 10 মিনিটে এ একা কি করেছে? সেই ট্যাঙ্কটাকে কিন্তু ভর্তি করেছে। এবার এখানে বলছে তবে বি নলটা একা কতক্ষণে ট্যাঙ্কটিকে ভর্তি করবে? তাহলে এখান থেকে দেখো তোমরা বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। এখান থেকে কিভাবে পাবে? 1/6 অংশ ভর্তি করে এ একা 10 মিনিটে, তাহলে এখান থেকে 1 অংশ এ একা ফিল করে কত মিনিটে? 10/1/6, 10/1/6 মানে 6টা সেই উপরেই উঠে যাবে। 10 × 6 60 মিনিটে। তাহলে এখান থেকে দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেলে। দুটো ইকুয়েশন কি কি? একটা হলো দুটো ইকুয়েশন এখান থেকে একটা হলো এ এবং বি একা ফিল করে মানে দুজনে মিলে এক অংশ মানে টোটাল ট্যাঙ্কটাকে ফিল করতে সময় নেয় 36 মিনিট। আর শুধুমাত্র এ ফিল করে কত সময়? এ ফিল করে 60 মিনিট। 60 এবং 36 এর লসাগু নাও, 60 36। এখান থেকে 6 10 কে 60, 6 ছক 36, 2 দিয়ে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 3 5 15, 15 দুগুণ 30, 5 ছক 30, 3 3 90, 90 দুগুণ 180। তাহলে এটা হয়ে যাবে 180টা হয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এবার দেখো এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ 120 180 কে 60 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাচ্ছ 3। আর এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি পাচ্ছ কিভাবে? 180 কে 36 দিয়ে ভাগ করো, 36 দিয়ে ভাগ করলে পাবে কত? 5। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি শুধু 3। তাহলে এর এফিসিয়েন্সি যদি শুধু 3 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলে এ আর বি এর যোগফল 5 হবে? তাহলে বি এর এফিসিয়েন্সি 2 হলে এ আর বি এর এফিসিয়েন্সির যোগফল 5 হবে। তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সিও পেয়ে গেলে। কোশ্চেনে জানতে চাইছে বি নলটা একা কতক্ষণে ট্যাঙ্কটাকে ভর্তি করবে। তাহলে বি নলের টাইম লাগবে, বি এর টাইম লাগবে, বি এর টাইম লাগবে কত? টোটাল ক্যাপাসিটিকে বি এর এফিসিয়েন্সি 2 দিয়ে ভাগ করে দাও, তো ভাগ করলে পেয়ে যাবে বি এর টাইম লাগবে কত মিনিট? 90 মিনিট কিন্তু বি এর টাইম লাগবে। তাহলে দেখো
কোন অপশানে আছে 90 মিনিট? অপশান ডি তে আছে। তো অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একটি ব্যক্তি ঘোড়ায় চেপে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ছোটে, কিন্তু সে ঘোড়া বদলাবার জন্য প্রত্যেক 7 কিলোমিটার অন্তর 6 মিনিট করে দাঁড়ায়, তবে তার 90 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো আগে এখানে বার করে নাও, এই যে 90 কিলোমিটার সে যদি না দাঁড়াতো তাহলে 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগতো। যদি সে না দাঁড়ায়, যদি সে কোথাও না দাঁড়ায়, কোথাও না দাঁড়ায়, তখন টাইম লাগবে, তখন সময় লাগবে, তখন সময় লাগবে। কিভাবে পাবে সময়? সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে টাইম দরকার, তাহলে টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 90 কিলোমিটার। স্পিড কত? 18 কিলোমিটার পার ঘন্টা। তো ভাগ করে দাও, 5 18 90, 5 ঘন্টা কিন্তু তার টাইম লাগবে যদি সে কোথাও না দাঁড়াতো। এবার দেখো এখান থেকে সে 90 কিলোমিটার গিয়েছে এবং বলেছে প্রত্যেক 7 কিলোমিটার অন্তর অন্তর সে দাঁড়ায়। তাহলে সে দাঁড়াবে কতবার যদি বলি, 90 কিলোমিটারের মধ্যে দাঁড়াবে কতবার? তাহলে সে দাঁড়াবে কিন্তু 90 কে 7 দিয়ে ভাগ করো, তো ভাগ করলে 7 12 84, 7 13 কি হচ্ছে 91। তার মানে আমরা কিন্তু 7 13 নেব না, 12 নেব। কেন 12 নেব? কারণ 7 13 91 যখন হচ্ছে তার মধ্যে অলরেডি তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কিন্তু কভার করে ফেলছে। সুতরাং সে মানে ডিস্টেন্স 90 কিলোমিটার ছিল, 91 কিলোমিটারের পরে গিয়ে পরে সে কিন্তু আর যাবে না, মানে 90 এর বেশি সে যাবে না। তাই 12 বার সে কিন্তু দাঁড়াবে, 12 বার কি করবে? দাঁড়াবে। তো 12 বার যদি দাঁড়ায় তাহলে প্রত্যেকবার দাঁড়ানোয় যদি সে 6 মিনিট করে টাইম নেয় তাহলে তার টাইম লাগবে কত? এক্সট্রা টাইম 6 12 72 মিনিট কিন্তু তার এক্সট্রা টাইম লাগবে। ঘন্টাতে কনভার্ট করো, 1 ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট তার কিন্তু এক্সট্রা টাইম লাগবে। এবার সে দাঁড়াতে দাঁড়াতে গেছে, তাহলে মোট সময় কত লাগবে? না দাঁড়ালে সময় লাগতো 5 ঘন্টা, আর দাঁড়াতে দাঁড়াতে গেলে আরো এক্সট্রা লাগবে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 5 আওয়ার প্লাস এর সাথে 1 আওয়ার 12 মিনিট যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টা 12 মিনিট কিন্তু তার এক্সট্রা সময় লাগবে। অপশন বি এর সঠিক অ্যান্সার। কোশ্চেনটা ভালো কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছি এই কোশ্চেন কিন্তু ছেড়ে চলে আসে। ইজি কোশ্চেন, বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে দেবে। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 6 কিলোমিটার অতিক্রম করে, তাহলে নৌকার স্পিড কত? এখানে বলাই আছে নৌকার বেগ, নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার বলছে, কিন্তু স্রোতের বিপরীতে সম দূরত্ব যেতে 3 গুণ বেশি সময় লাগে। স্রোতের কিন্তু স্রোতের বিপরীতে সম দূরত্ব যেতে তার সময় লাগে কিন্তু 3 গুণ বেশি সময়। তবে স্রোতের গতিবেগ কত ছিল? মানে স্রোতের অনুকূলের থেকে স্রোতের প্রতিকূলে যেতে তার সময় লাগে কিন্তু 3 গুণ বেশি টাইম। তো সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ফার্স্টে ডিস্টেন্সটাকে ইকুয়াল করো, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তো আমি এখানে ধরে নেব যে স্রোতের বেগ, স্রোতের বেগ ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার ঘন্টা। এবার প্রতিকূলের স্পিড কি হবে? প্রতিকূলের বেগ কি হবে? প্রতিকূলের বেগ নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, 6 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা। আর অনুকূলের বেগ কি হবে? অনুকূলের বেগ, অনুকূলের বেগ হবে 6 কিলোমিটার পার ঘন্টার সাথে, মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগের যোগফল। স্রোতের বেগের কি
যোগফল। এবার বলছে যদি যদি প্রতিকূলে যেতে তার যদি অনুকূলে যেতে তার যদি এক্স ঘন্টা টাইম লাগে, এখানে এক্স এর জায়গায় অন্য একটা ভেরিয়েবল ধরি, যদি যেতে এ ঘন্টা টাইম লাগে তাহলে প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় লাগবে, মানে 3 আওয়ার টাইম লাগবে। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। কিভাবে ডিস্টেন্স পাবো? তো এখানে প্রতিকূলের থেকে দেখো ডিস্টেন্সের সূত্র আমরা এখানে দেখো লিখেছি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে প্রতিকূলের থেকে দেখো ডিস্টেন্স সমান স্পিড কত প্রতিকূলের, 6 - x, টাইম লাগছে কত, এ 3 ঘন্টা, তো পেয়ে গেলাম ডিস্টেন্স। একইভাবে অনুকূল থেকেও আমরা ডিস্টেন্স পেয়ে যাব, 6 প্লাস এক্স ইন্টু এ, অর্থাৎ স্পিড ইনটু টাইম। তো এখান থেকেও আমরা ডিস্টেন্স পাচ্ছি এবং দুটো ডিস্টেন্সই একই, মানে প্রতিকূলে যে দূরত্ব যাচ্ছে অনুকূলেও সেই একই দূরত্ব যাচ্ছে, তো একই এখানে ইকুয়াল করে দিলাম। এবার সমানের দু সাইডে এ এ কেটে গেল। এবার এখান থেকে গুণ করো, 3 × 6 = 18 -3x ইকুয়াল টু এখানে 6 প্লাস কত এক্স, এক্স গুলোকে সমান এক সাইডে নিয়ে গেলে হয়ে যাবে 4x, আর এখানে 18 থেকে 6 বাদ গেলে হচ্ছে কত 12, 4 দিয়ে কাটো, 3 × 4 = 12, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হয়ে যাবে 3 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্রোতের বেগ কত, 3 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে দাগ নম্বর সহকারে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।